চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জিনাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ তুমি আবৃত্তি খাই গায়ে মাখি, আবৃত্তি শুনেই ঘুমাই, আবৃত্তি শুনেই আমার ঘুম ভাঙে। ছোটবেলায় আপনার মনে হয় বেশ রেডিও শোনা হতো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ সোমবার 21 কার্তিক 1430 বঙ্গাব্দ। আপনার কণ্ঠের উপরে ক্রাশ খেয়ে কোনো মেয়ে কি আপনাকে প্রপোজ করেছে? এই যে আমি নিত্য নিত্য বিহান বেলা নদীর ধারে ইয়া খাড়ায় তাই, তুই কি জানোস, তুই কি বোঝোস, তোর এক নজর দেহনে লাগিয়া হেই দূর গাত থেকে বিহানে তাইয়া পড়ি। বাক প্রকাশে জড়তা মানুষের সবচেয়ে বড় শত্রু। স্বাভাবিকভাবে কথা বলতে না পারা একজন মানুষ কিভাবে একজন ভালো আবৃত্তিকার হতে পারে তার উজ্জ্বল উদাহরণ আমাদের মুসা আকন্দ। আমি শিলা আক্তার স্নেহা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন জয় পরাজয়ের গল্পে। আমরা আজকে জানব মুসা আকন্দ তার জড়তা কিভাবে অতিক্রম করে সামনে এগিয়ে গেলেন। কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার কণ্ঠের, আপনার ভয়েসের অনেক অনেক কমেন্টস, যে আপনার প্রশংসা এত যে আসলে বলে শেষ করা যাবে না। ধন্যবাদ। আমি জানি না আমার কণ্ঠ কেমন। ভাই, আমরা আসলে কথা না বাড়িয়ে একদম মূল গল্পে যেতে চাচ্ছি। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? নাটোরে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা। নাটোর থেকেই আমার যাত্রা শুরু হয় আবৃত্তির। একদম অজপাড়া গায়ের ছেলে বলতে পারি। আচ্ছা, গ্রামে আসলে আপনি কি করতেন? পড়াশোনা করতাম এবং সেই সাথে আবৃত্তি উপস্থাপনা নিয়ে টুকটাক কাজ করা হতো। কিন্তু 2016 সালের দিকে আমি যাই নাটোর শিল্পকলাতে, নাটোর শিল্পকলা একাডেমিতে যাই। তাও আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে। গ্রাম্য চিকিৎসক ইনসান ভাই আমাকে মাঝে মধ্যেই বলতেন যে তোর তো কণ্ঠ ভালো, তুই সঙ্গীত নিয়ে কাজ করতে পারিস, তুই চল, তোকে আমি ওখানে নিয়ে যাই। তো শিল্পকলায় তিনি আমাকে নিয়ে গেলেন সঙ্গীত শিল্পী বানাতে। কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছিল উপস্থাপনা, আবৃত্তি, এগুলোই। তো অনাকাঙ্ক্ষিতভাবেই বলা যায় যে আমার মানে আবৃত্তিকার হয়ে ওঠা আর ভয়েস নিয়ে কাজ করবার ইচ্ছে, স্বপ্ন, এটা ছোটবেলা থেকেই ছিল। আর ইচ্ছে হতো যে ধরুন, মানে আমার যেহেতু সমস্যা ছিল, একটু কথা বলতে গেলে আটকে যায়। আমি এখনো যে আমার সব কথাই যে আমার পরিপূর্ণভাবে আমি বলতে পারি এমনটা নয়, এখনো মাঝে মধ্যে আমার কথা আটকে যায়। কিন্তু ওটাকে পাশ কাটিয়ে যে আমি আবৃত্তি করি, এটা একটু অন্যরকম হয়ে যায়। কারণ কবিতার সময়, আবৃত্তি করবার সময় বা ধরুন গান গাবার সময়, মানে এগুলো সময় আমার কখনো বাধে না। আর সেই ইনসান ভাইয়ের মাধ্যমে যেহেতু আমি নাটোরে গেলাম, যাওয়ার পরে কয়েক বছর শিল্পকলাতে সঙ্গীত চর্চা করেছি। সঙ্গীতে কোনো কিছুই করতে পারিনি। ওখান থেকে এক আঙ্কেলের সাথে পরিচয় হয় আমার। সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নাটোরের বেশ পুরনো একটা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের সন্ধান আমাকে দেয় যে ওখানে আবৃত্তি নিয়ে ভালো কাজ করে। গেলাম সাকামে, সেখানে পরিচয় হয় রফিকুল ইসলাম নান্টু আঙ্কেল, পরিতোষ অধিকারী আঙ্কেল, নাজমুল ভাই, তারপরে মাহবুব ভাই। এনাদের একটা বড় একটা টিম আছে। মানে নাটোরের মানে যত গুণী ব্যক্তিরা আছেন সাকামে পা পড়েছে ওনাদের। তো আমার আবৃত্তি ওখান থেকে আসলে আমার অনুপ্রেরণা গল্পটা শুরু হয় যে মুসা আকন্দ, তুমি এভাবে আবৃত্তি করতে পারো। সেখানে পরিচয় হয় সৈয়দ মাসুম রেজা ভাই। উনি আমাকে বললেন, তোমার উচ্চারণে একটু সমস্যা আছে, তুমি আমার সঙ্গে থাকতে পারো, মাঝে মধ্যে আসতে পারো, আমার পাশে বসলে আমি তোমাকে ঠিক করে দিতাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসবো। আমি সাংবাদিক অঙ্গনে আসলে ওখান থেকেই মূলত পত্রিকার সাথে সম্পৃক্ত হয়ে যাই। আমারও মনে হলো যে এই নাটোরে যত সাংবাদিকরা রয়েছেন, সকল সাংবাদিকই সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো আমিও ভাবলাম ওই সময়টাতেই যে সাংবাদিকরা দেখছি যে ভালোই সাহিত্যমনা, এবং ওনারা কেউ ভালো গান গায়, কেউ ভালো আবৃত্তি করে, কেউ ভালো উপস্থাপনা করে, কেউ আবার অভিনয় করে ভালো। তো আমারও ইচ্ছে হলো তাহলে সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে যাই। আর যেহেতু আমাকে মাসুম রেজা ভাই বললই
যে তুমি আমার সঙ্গে কাজ করতে পারো। তো তখন আমি ওনার পাশে বসে থাকতাম, কিভাবে নিউজ স্ক্রিপ্ট করছে, কিভাবে একটা ঘটনাকে সুন্দরভাবে উপস্থাপন করছে, লিখছে, আমি দেখতাম। এক পর্যায়ে গিয়ে আমাকেও অফার করা হয় যে পত্রিকায় আমি যেন নিয়মিত কাজ করি। পরে কাজ করতে শুরু করি। এই তো কাজ করলাম, টেলিভিশনেও কাজ করেছি, রেডিওতে কাজ করেছি। পরিচয় হয় 2020 সালে কবি নাজনীন নাহার আপুর সাথে। স্থানীয় পত্রিকা নারদ বার্তায় আমি একদিন নিউজ এডিট করব, উপজেলা প্রতিনিধি নিউজ পাঠিয়েছে। তো এমত অবস্থা দেখলাম ওখানে নাটোরেরই একজন একটা কবিতা পাঠিয়েছে, নোনা ধরা এপিটাফ। সেই কবিতাটা আমি যখন দেখলাম, দুর্দান্ত লেখা। মানে কবিতা নিয়ে যেহেতু কাজ করছি বা আমি পড়ছি, তো একটু হলেও ধারণা আছে। আমার কাছে মনে হলো যে বর্তমান সময়ের কবি এভাবে লিখতে পারে। আমি ওইটা পড়ে আমার কাছে মনে হলো যে আমি এটা আবৃত্তি করব। এখন একজন কবির অনুমতি ছাড়া আমি কিভাবে এটা আবৃত্তি করি, বলা যায় না। আবার যদি কোনো কথা শুনতে হয়, আমি কবি নাজনীন নাহার আপুরকে নক দিয়ে বললাম যে সালাম দিলাম, আমি এই কবিতাটা আবৃত্তি করতে চাই। এবং তিনি আমাকে বললেন, আপনি কি আবৃত্তিকার? আমি বললাম, না, আমি আবৃত্তিকার না, কিন্তু আবৃত্তি করার চেষ্টা করি। বলছে, কিছু মনে করবেন না, আপনার কোনো রেকর্ড আছে কিনা? আমারই নিজেরই লেখা একটা কবিতা, মোবাইলে রেকর্ড করা, সেটা আমি আপুকে সেন্ড করলাম। আপু শুনলেন, বেশ কণ্ঠের প্রশংসা করলেন। মানে কারো প্রশংসা যে এত সুন্দর করে করা যায় আমি জানতাম না। এত চমৎকার করে প্রশংসা করলেন। আচ্ছা, তো কবিতাটা কি আমরা শুনতে পারি কিনা এখন? আচ্ছা, ওই কবিতাটা আমার মনে নেই। আমি কবি নাজনীন নাহার আপুরই লেখা একটি কবিতা আমি পড়ছি। কবিতার নাম অপমানের অনন্তকাল। তুমি চলে গেলে তেপান্তরের মাঠ পেরিয়ে, কোনো এক অচিনপুরে। আমার বুকের তলানিতে শালধরা দুঃখগুলো কেমন নোনা স্রোতে ভাসল। সুদীর্ঘ একখানা দীর্ঘশ্বাস চেপে রাখলাম হৃৎপিণ্ডের নালিশ ঘরে। পরিযায়ী শূন্যতায় ঢেকে গেল তোমার চলে যাওয়া পথের শেষ পদচিহ্ন। আমি কেবল শূন্য আকাশের তারাগোনা বৈরাগ্য চোখে চেয়ে রইলাম তোমার যাবার পথে পড়ে থাকা স্মৃতির প্রিয় সুগন্ধির ছায়া সমীরণ। আর মনে মনে মন কাঁদনে ভারী করলাম আমার বিবাগী মনের শীতার্ত চাতাল। ফিরে তাকাতেই দেখি আমার মন পৈঠানে বেহিসাবে পড়ে আছে তোমার অপমানের একখানা পূর্ণ দৈর্ঘ্য অনন্তকাল। কিভাবে আসলে আবৃত্তির প্রতি এতটা টান, মানে ছোটবেলা থেকে বললেন? আবৃত্তির প্রতি আসলে থাকে না, ধরুন রেডিওতে আমাদের সময়টা তো রেডিও আমরা পেয়েছি গ্রামের মধ্যে। ওই রাজশাহী বেতার যখনই আমরা শুনতাম, এত চমৎকার করে বলতেন। ধরুন যখন বলতো যে আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার রাজশাহী, আজ সোমবার 21 কার্তিক 1430 বঙ্গাব্দ। মানে ওনাদের কণ্ঠ, ওনাদের কথা বলা এত চমৎকার আমার কাছে। মানে একটাবার একটা কিছু শুনলাম, কানের মধ্যে গিয়েছে ওই লাইনগুলো, মানে সারাক্ষণ শুধু বাজতে থাকতো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো ওইটা না আমার খুব ইচ্ছে হতো ওইভাবে আমি বলবো। আমিও ট্রাই করতাম। অনেক সময় বন্ধু বান্ধবের আড্ডার মধ্যেও আমাকে অনেকে বলতো যে তুই কবিতা আবৃত্তি কর বা উপস্থাপনা কর। আসলে ওই তখন আমি ওগুলো ফলানোর চেষ্টা করতাম যে বেতারে কিভাবে উপস্থাপনা করছে, ঘোষণা দিচ্ছে, টেলিভিশনে কিভাবে নিউজ পড়ছে, আমি এগুলি ফলো করতাম খুব। আমার আসলে থাকে না যে গুরুবিদ্যা যেটা থাকে, আমার গুরুবিদ্যাটা ছিল না। যখন আবৃত্তি আমি করতে শুরু করলাম তখন তো পেয়েছি নান্টু আঙ্কেল, পরিতোষ আঙ্কেল, মাসুম রেজা ভাই। আর মানে আবৃত্তি পেশাভাবে যখন আমি নিলাম তখন কবি নাজনীন নাহার আপুর কবিতার মাধ্যমেই নেওয়া হয়। মানে আপুর কবিতা আমি আবৃত্তির জন্য টাকা নেই না, কোনো অর্থ আমি নেই না। তার কারণটা হচ্ছে যে নাজাপুর কবিতা আবৃত্তি করেই বলা যায় অনলাইনে আমার যাত্রা শুরু, মানে পরিচিতি লাভটা। এবং আমাকে এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন আপু, কৃতজ্ঞ আপনার প্রতি। আপনি আরো ভালো লিখুন। আচ্ছা, তো ছোটবেলায় আপনার মনে হয় বেশ রেডিও শোনা হতো? বেশ, মানে সারাক্ষণ কানের মধ্যে ইয়ারফোন কানের মধ্যে থাকলেই
আমি রেডিও শুনছি। ইভেন রেল লাইনের যে সতর্ক বার্তাটা ওইটা আমি আপনার মুখে শুনতে চাই। এটা ভিডিও করবে আমি জানতাম না, আমি ভুলভাল বলে দিলাম। মানে আমি যেহেতু রেলওয়েতে চাকরি করি না, তো ওইটা আসলে জানবারও কথা না আমার। আমি উপস্থিত বলে দিলাম, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা আপনাদের মালামাল গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এটা এর আগের মানে উনি যেটা রেকর্ড করেছিল সেটাতে ভুলভাল ছিল। হ্যাঁ, আমি জানতামও না যে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটা ওই হচ্ছে খুলনা থেকে চলে আসে। আমি ওইটা ঢাকা থেকে ছিঁড়ে আসে বলেছিলাম। এবার তো ছোট্ট একটা ক্লিপ, কিন্তু এইটাই কিন্তু ভাইরাল হয়েছে। ছোট্ট একটা ক্লিপ, এবং সেটা হচ্ছে কোটি কোটি মানুষ সেটা শুনেছেন, দেখেছেন। অনেকেই আমাকে মানে ইচ্ছে মতো গালিও দিয়েছেন। হ্যাঁ, অনেকেই আবার বেশ কণ্ঠের প্রশংসা করেছেন। হ্যাঁ, আমি যখন প্রথম শুনেছি আমার কাছে মনে হয়েছে হয়তো আপনি ট্রেনেও ভয়েস দেন, পরে আমি জানতে পারলাম যে না, এটা আসলে আপনি জাস্ট কপি করেছেন। হ্যাঁ, আমি ট্রেনে ভয়েস দিই না। মানে পরবর্তী সময় যখন দেখলাম যে এটা এত মানে যে ছড়াই গেল কিভাবে, অনেকেই বলছে আসলে আমি তো মানে জানতাম না যে ওইটা খুলনা থেকে ছেড়ে আসে। যাই হোক, পরবর্তী সময়ে আমি আবার নতুন করে একটা ভিডিও বানালাম রুমের মধ্যেই, বানিয়ে বললাম, শেষে বললাম যে আমি কিন্তু ট্রেনে ভয়েস দেই নাই, আপনারা এটাকে ভালোভাবে নিবেন। আশা করছি যে এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। বলতে পারেন যে আমি আবৃত্তি খাই, গায়ে মাখি, আবৃত্তি শুনেই ঘুমাই, আবৃত্তি শুনেই আমার ঘুম ভাঙে। তারপরে তো টেলিভিশনে ডাবিংয়ের কাজ করলাম, সিনেমাতেও ভয়েস দিয়েছি, সিরিজে কাজ করেছি দ্য ফাইনাল লিগাসিতে। এখন ধীরে ধীরে পোয়েট্রি ফিল্ম করার চেষ্টা করছি। আমার ওই যে গত 7 তারিখেও শুটিং ছিল, কবিতাকে আসলে কিভাবে মানুষের সামনে আরো ভালোভাবে উপস্থাপন করা যায় সেটা চেষ্টা করছি। সিনেমাতেও কি আপনি মানে কবিতা আবৃত্তি করেছেন? আমার প্রথম হচ্ছে একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে আমার আবৃত্তি যায়, আঞ্চলিক ভাষায় লেখা একটা কবিতা আবৃত্তি, সেটাও নাজনীন নাহার আপুর লেখা ছিল। শুনতে পারবো? হ্যাঁ, এই যে আমি নিত্য নিত্য বিহান বেলা নদীর ধারে আইয়া খাড়ায় তাহি, তুই কি জানোস, তুই কি বোঝোস, তোর এক নজর দেহনে লাগিয়া হেই দূর গাত থেকে বিহানে তাইয়া পড়ি, আমার সিনার মধ্যে ছলাৎ ছলাৎ নদীর পানি, কেবল তোর লাগিয়া পড়ান পুড়ে, তোর লাগিয়াই পাগল আমি, তোর সান মুখটা দেখার লাগে সুইটটা আহি। ওরে আমার পরাণ পাখি, রাইতে আমার ঘুম আয়নারে পাখি, কোনো কামে মন বহাইতে পারি না, তোর ডুরা পায়ের হলদা রঙের সেই আসলটা খালি আমার চোখে ভাসে। আচ্ছা পাখি, তোর পরানো কি আমার লাগে এমন করে, আমারও কি তোরে খুব দেখবার মন চায়। ওইটা ছিল প্রথম, এবং পরবর্তী সময় 22 সালে ঢাকাতে আসি, এসে ডাবিং এ কাজ করার সুযোগ হয়। আপনার একদম প্রথম যে স্টেজ পারফরমেন্সে আপনি যে আবৃত্তিটা করেছিলেন সেটা আমাদেরকে একটু শোনান। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদীর সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে, লাইনগুলো মনে পড়ছে না। আচ্ছা, আপনার যে জড়তাটা আপনি কাটিয়ে ওঠার জন্য কি কি অনুশীলন করেছেন? একটা শব্দ যখন আপনি বারবার করে রিপিট করবেন তখন ওইটা মাথার মধ্যে গেঁথে যাবে। যখন কোনো আয়োজনে একজন তোতলানো ছেলেটা কথা বলতে যাবে, যদি তার রিহার্সাল না থাকে তাহলে সে বলতে পারবে না, কথা আটকে যাবে। বিশেষ কোনো ব্যক্তির কাছে বা সামনে দাঁড়ালে, হতে পারে শিক্ষক, ডিসি, এসপি, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল জাজ বা এমপি, মন্ত্রী, মানে বিশেষ কোনো ব্যক্তির সামনে দাঁড়ালে ওই যে নার্ভাসনেস কাজ করে, ওইটার জন্যে আরো সমস্যা হয়। ওইটাকে আসলে সহজভাবে নিতে হবে যে উনিও মানুষ, আমিও মানুষ, ওনারও 2টা হাত আছে, আমারও 2টা পা আছে, উনিও কথা বলতে পারে, আমিও পারবো। স্বাভাবিকভাবে, মানে ওই রকম তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু কথা আটকে যাবে, বেঁধে যাবে। মানে আবারও বলছি যে যারা তোতলানোর অভ্যাস আছে
তারা সারগাম চর্চা করতে পারেন জিহ্বার জড়তা দূর করতে, কোরআন তেলাওয়াত করতে পারেন, এটাতেও খুব কাজে দিবে আপনাকে। আর রিহার্সাল করতে হবে বা রিডিং পড়তে হবে স্বাভাবিক আওয়াজে। আপনার মাথার মধ্যে শব্দ গেঁথে গেলে তাহলে আপনার সমস্যা হবে না। আপনার যে টাং ডিসঅ্যাবিলিটিটা, তো এটা কি আপনার মানে জন্মগত প্রবলেম? জন্মগতভাবেই। নিজের উপর কখনো জেদ হয়েছে যে আমি হয়তো কিছু করতেই পারবো না? না না, আমার কাছে মনে হচ্ছে আমি পারবো। আপনার কণ্ঠের উপরে ক্রাশ খেয়ে কোনো মেয়ে কি আপনাকে প্রপোজ করেছে কিনা? অনেকে বলেছে, অনেকে ক্রাশ টাশ খেয়েছে আর কি। আচ্ছা, তো কিভাবে প্রপোজ করেছে? অনেক সুন্দর করে তারা লিখেছে। যেমন আপনার তো কণ্ঠ অনেক সুন্দর, আপনার চেয়ে সুন্দর করে তো বলা পসিবল না। না আসলে আমার কণ্ঠ সুন্দর আপনারা বলেন, আমার কাছে কখনোই মনে হয়নি আমার কণ্ঠ সুন্দর। আমার বাবার কণ্ঠ বেশি সুন্দর। আচ্ছা, তো আসলে মেয়েরা আপনাকে কিভাবে প্রপোজ করতো আমি আসলে সেটা জানতে চাচ্ছি। বলতেন, এখনো বলে আমার কণ্ঠের প্রেমে পড়েছেন। মানে আপনাকে বিয়ের অফার দেয় কিনা? বিয়ে তো করেছি আমি, তো বিয়ে করে একদম সবাইকে জানিয়ে দিয়েছি, ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি আমি বিয়ে করেছি। আচ্ছা, ভাবি কি এগুলো নিয়ে কোনো জেলাস ফিল করে কিনা? না, আমার ওয়াইফ খুব ভালো আবৃত্তি করেন, খুব ভালো গান গায়। তাই? তো কিভাবে আপনাদের পরিচয়? পরিচয় একটা অনুষ্ঠানে গিয়ে। কোন অনুষ্ঠান? পাবনায় গিয়েছিলাম, পাবনার সাথিয়াতে আব্দুল আল মামুন ভাইয়ের আমন্ত্রণে গিয়েছিলাম। ওখানে আবৃত্তি করে নিচে নেমেছি, অনেকজন দাঁড়ালেন অটোগ্রাফ নেবার জন্য। অটোগ্রাফ যারা নিচ্ছিলেন তার মধ্যে আমার ওয়াইফও ছিল। ও আচ্ছা আচ্ছা, মানে উনি এখন একটা অটোগ্রাফ নিতে এসে আপনার বউ হয়ে গেল? জি। এটাও পসিবল? মানে ভাইয়া ভাইয়া একটা অটোগ্রাফ, ভাইয়া থেকে সাইয়া। আরো গল্প আছে অবশ্যই এর মধ্যে। আপনার যে প্রতিভা, হ্যাঁ, আপনি কি চান যে এই আবৃত্তি দিয়ে আপনি কত দূর যেতে চান? কত দূর যেতে চাই আমার লক্ষ্য নাই, লক্ষ্য ছাড়া শুধু কাজ করে যেতে চাই। এবার যত দূর যাওয়া যায়, যত দূর যাওয়া যায়, ওই রকম গন্তব্য আসলে ধরে কাজ করা যাবে না, তাহলে ওইটার মধ্যে আবদ্ধ থাকতে হবে। মানে কাজ যে না করলে হবে না, সবার উপরে কাজ সত্য, তাহার উপরে নাই। আচ্ছা, তো ভাবির সাথে যখন আপনার দেখা, তখন কি আপনার মানে যে আপনার একটা টাং ডিসঅ্যাবিলিটিটা ছিল, এটা কি তখন ছিল? না, ছিল না তখন। তার মানে উনি আপনাকে একদম সচ্ছলভাবেই পেয়েছেন? একদম স্বচ্ছভাবে পেয়েছে। আচ্ছা, তো আমি আর কয়েকটা আপনার কবিতা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি এবার আবৃত্তি করছি ইরোস চলেছে চোরাবালির অতলে, মোহাম্মদ জাকির হোসেন শেখ। এই শহরে এসে সুখের পিছু ছুটে চলছি, এ যেন ওই দূরে মাটি ছোঁয়া আকাশের পিছু ছুটছি। যতই ছুটছি ততই দূরে সরে যায়, বৃথা ছুটছি হায়। আমি আবার গায়ে ফিরে যেতে চাই, যেথায় নিঃশ্বাসের সাথে মাটির গন্ধ পাই। আমি গামছা বেঁধে কৃষক হব, মৃত্তিকার স্পর্শ নেব, শিশির ভেজা দুর্বা ঘাসে পা ভেজাব। সাত সকালে কাঁচা মরিচ দিয়ে পান্তা খাব, কার্তিকের নবান্নে পিঠাপুলিতে তৃপ্তির ঢেকুর তুলব, অঙ্গেতে মাটি মেখে ইট পাথরের সুখ ভুলব। বেশ সুন্দর। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আপনি মেইনলি ক্যামেরার সামনে মানে আবৃত্তি করতে বেশি কমফোর্টেবল ফিল করেন নাকি পিছে? ক্যামেরার পেছনে। মানে এটা কি সব সময়ের জন্য? সব সময়ের জন্য। মানে এটা আসলে কেন? ক্যামেরার সামনে আসলে ওইভাবে ফিলটা দেয়া যায় না। অনেকেই আবৃত্তি করে ক্যামেরার সামনে, কিন্তু প্রকৃতভাবে শ্রোতাকে আকৃষ্ট করতে গেলে ক্যামেরার পেছন থেকে ভালো হয়। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি যতগুলা কবিতা আবৃত্তি করেছেন, তো আমি জানতে চাচ্ছি যে কোন কবিতাটা আপনি আবৃত্তি করে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পেয়েছেন? আমি সব কবিতা আবৃত্তি করে আত্মতৃপ্তি পেয়েছি, উল্লেখযোগ্য কোনো নাই। কারো লেখা এরকম আছে যে হ্যাঁ ও মানে তারটা আমার বেশি ভালো লাগে? কবি জীবনানন্দ দাশের কবিতা আমার বেশি পছন্দ, তারপরে কবি নাজনীন নাহার আপুর লেখা কবিতা। আচ্ছা, এই দুইজনেরটা আপনার বেশি পছন্দ? বেশি পছন্দ। আচ্ছা, জীবনানন্দ দাশের কোনো কবিতা এখন শোনাতে পারবেন? শুনবো। নাটোরে যেহেতু আমার বাড়ি, বনলতা সেনের শহর নাটোরে, চেষ্টা করছি বনলতা সেনের কবিতা। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে,
মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জিনাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলবিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। চমৎকার ভাই। মানে আপনি যখন আবৃত্তি করেন না, তখন মনে হয় যেন আপনার কবিতার সাথে আমি মানে ডুবে যাচ্ছি এরকম। এটা আমার সার্থকতা। ধন্যবাদ মুসা ভাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের জয় পরাজয়ের গল্প। আমাদের অতিথি ছিলেন মুসা আকন্দ। নতুন কোনো মুখ, নতুন কোনো গল্প নিয়ে শীঘ্রই ফিরব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথেই থাকুন। আমাকে বিদায় দাও, কত বসন্ত বলে দিলাম। প্রতি বৈশাখী শখের কৃষ্ণচূড়া মরমর করে ভেঙে পড়ে। অকুৎসাত কালো মেঘে ছেয়ে যায় নীল আকাশ, সৃষ্টি সৃষ্টিকে উপহাস করে। আজ বিদায় আমার বড় বেশি প্রয়োজন। এক বিন্দু জলের জন্য কতদিন তৃষ্ণার্ত। তোমার বিশাল সমুদ্রের নোনা প্রেম আমাকে হতাশ করেছে বারংবার।